প্রথম দিন বোনের শ্বশুরবাড়িতে এসে পা ফেলতে না ফেলতে আমার হাতে 5 কেজি ছোট মাছ ধরিয়ে দিলেন বোনের শাশি শাশুড়ি। আমি অবাক চোখে তাকাতেই তিনি সোজা সাপটা বলে উঠলেন, বোনের শ্বশুরবাড়িতে এসে শুধু গিললেই তো হবে না মা, কিছু কাজও তো করতে হবে নাকি? আমি স্তব্ধ হয়ে গেলাম। কথাটা কানে গেল যতটুকু তার চেয়ে বেশি বুকে গিয়ে বিঁধল। অবাক চোখে একবার আপুর শাশি শাশুড়ি আরেকবার দরজার কাছে দাঁড়িয়ে থাকা আমার বোনের দিকে তাকালাম। আজ প্রথম এ বাড়িতে এলাম, এখনও একটা দানা মুখে তুলিনি, তবু কত সহজে কেউ আমাকে খাবার খোঁটা দিয়ে দিল। আমার আপুর সাথেও কি তাহলে এমনটাই হয়? অপমানের মুখ থমথমে করে আপুর দিকে তাকাতেই আপু অসহায় মুখে চুপ থাকার ইঙ্গিত করলো। আর তাতেই আমার বোঝা হয়ে গেল আমার বোন এখানে কতটা সুখে আছে। আমি বরাবরই প্রতিবাদী মেয়ে, অন্যায় আমার সহ্য হয় না, আর আমাকে ঘিরে কারো কটু কথা তো কখনোই নয়। কিন্তু আজ আমি চুপ থাকলাম। বোনের সংসার ভাসাতে নিজের এত বড় অপমান মুখ বুজে সহ্য করে নিলাম। তিনি আমার দিকে একবার তাকিয়ে মুখ ব্যাংসি কেটে চলে গেলেন। উনি যেতেই আমি আপুর দিকে তাকাতেই আপু ছুটে এসে আমার হাত থেকে ছো মেরে মাছের ব্যাগটা এক প্রকার কেড়ে নিল। কান্না জড়ানো মুখে আমার দিকে তাকিয়ে বলল, আমি এখনই এগুলো কেটে দিচ্ছি, তুই যা আমার ঘরে গিয়ে বস, মাত্র এসেছিস, একটু বিশ্রাম নে। আমি শক্ত গলায় বললাম, তোর শ্বশুর বাড়ি না বিরাট বড়লোক, বিশাল বড় বাড়ি, কোটি কোটি টাকা, বিঘা বিঘা জমি, অথচ এতগুলো মানুষের কাজ করার জন্য একটা কাজের লোক নেই। 5 কেজি গুঁড়ো মাছ তোকে একা কাটতে হবে? আপু চোখ নামিয়ে নিল, ধীর কণ্ঠে বলল, আছে তো কাজের লোক 3 জন, তাতে কি ঘরের বউকে তো একটু আধটু কাজ করতেই হয়, তাই না? আমি অবাক চোখে তাকালাম। 3 জন কাজের লোক থাকতে 5 কেজি গুঁড়ো মাছ তোকে কাটতে হবে, আর এটাকে একটু আধটু কাজ বলে? আপু কথা বাড়ালো না, মাছের ব্যাগটা একটা বলের ওপর রেখে আমার হাত ধরে টেনে নিয়ে এলো ওর ঘরে। বাড়ির মধ্যে মানুষের শোরগোল, ছোটাছুটি হই হুল্লো, অথচ আমার চোখে শুধু একটা জিনিসই বিঁধছে, আমার বোন এখানে চাকরের মতো খাটছে। আজ এ বাড়িতে বিশাল আয়োজন, শুনেছি এ বাড়িরই মেজ ছেলের সকলের নয়নের মণি আজ 7 বছর পর দেশে ফিরছে, তাকে ঘিরেই এত আয়োজন, এত উৎসব। আমার বোনের শাশুড়ি নিজে কল করে আমাদের সবাইকে আসতে বলেছিলেন, কিন্তু আম্মু আব্বুর জরুরি কাজ পড়ল, ভাইয়ারও নাকি আসতে পারবে না। শেষের দাওয়াত আর মর্যাদা রক্ষার্থে আমাকে একাই পাঠানো হলো। এখন মনে হচ্ছে আমি না এলেই বোধহয় ভালো ছিল। আপু আমাকে খাটের ওপর বসিয়ে জিজ্ঞেস করলো, আম্মু আব্বু আসেনি কেন? আমি অন্যদিক ফিরে উত্তর দিলাম, জানি না। আর ভাইয়া? জানি না। এমন করব কথা বলছি কেন? আমি তাকালাম আপুর দিকে। আপুর চোখে জলের থই থই করছে, যেন এখনই কেঁদে দিবে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। আমার বোন খুব ধৈর্যশীল, আমার মতো কথায় কথায় কান্না করার মতো বিদঘুটে স্বভাবও নেই। কি পরিমাণ না বলা কথা, দুঃখ কষ্ট ওর ভিতরে জমা হলে এইটুকু কথাই ওর চোখে জল আসে। আমি নিজেকে সামলে নরম গলায় বললাম, তুই কাঁদছিস কেন? আপু দ্রুত চোখের পানি মুছে নিল। কই কাঁদছি? তুই বস, আমি মাছগুলো কেটে রেখে আসছি, নইলে আবার নষ্ট হয়ে যাবে। আমি বাদ সাধলাম, নরম গলায় বললাম, আমার কাছে দে, আমি কেটে দিচ্ছি। আপুর সাথে সাথে বলে উঠল, চুপচাপ বস, তুই কখনো করেছিস এসব কাজ? আমি আসছি, আমার বেশিক্ষণ লাগবে না। আপু মাছ কাটতে ব্যস্ত, আর আমি ঘরের কোনায় দাঁড়িয়ে আমার বোনের জীবনের সমীকরণ মিলাচ্ছি। মানছি তারা ধনী, কিন্তু আমরা তা নই। মধ্যবিত্ত পরিবার বড় হওয়া আমাদের, তাই বলে কি আমাদের আত্মসম্মান নেই? আমরা তাদের মতো ধনী নই, জেনেও তো তারা আমার বোনকে তাদের ঘরে তুলেছে।
তাহলে এখন এই আচরণ কেন? ঠিক তখনই রান্নাঘরের দিকে থেকে আরেকজন অচেনা মহিলা কটাস করে ডাকলো, এই অহির বোন, দাঁড়িয়ে কি করো? এই হাঁড়িটা ধুয়ে দাও। বিয়াই বাড়ির মেয়ে বলে সারাদিন বসে থাকবা নাকি? কথাটা ছুরি হয়ে বিদ্ধ। আমি থেমে গেলাম। ওনার চোখে ছিল কেমন অবজ্ঞা, যেন আমি কাজের মেয়ে। আমি কঠিন গলায় বললাম, আমি অতিথি হয়ে এসেছি, কাজ করার জন্য না। মহিলার সাথে সাথে মুখ বাগিয়ে বলল, উচ্চ শিক্ষিতা হবে তাই না? তোমরা তো এইসব কাজ করে অভ্যস্ত, তাই তো বললাম। তাছাড়া নিজের বাড়িতে এমন কাজ তো সবসময় তোমরা নিজের হাতেই করে থাকো, তাহলে বোনের শ্বশুর বাড়িতে করতে লজ্জা কি? এবার আর নিজেকে ধরে রাখতে পারলাম না। শব্দগুলো যেন জুতার মতো এসে মুখে পড়ছিল। রাগে অপমানে বুকটা ধক ধক করছিল। আপু দৌড়ে এসে বলল, শুভ্রা চুপ প্লিজ। কিন্তু আমি আর পারলাম না। আমি ঠান্ডা চোখে তাকিয়ে বললাম, কাজ করতে আমাদের লজ্জা নেই। আমাদের বাবা মা আমাদের এমন শিক্ষা দেয়নি। কিন্তু আপনাদের মতো 2 টাকার মালিক হয়ে অহংকারে মাটিতে পা না পড়া মানুষ যেভাবে অন্যকে ছোট করে কাজ ধরিয়ে দেয়, সেই কাজ করতে আমি বাধ্য নই। একথা বলেই আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। পিছনে আপুর কান্নার গলা, শুভ্রা শোন। কিন্তু আমি আর শুনলাম না। মানুষের ভিড়ের মধ্যে দিয়ে দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলাম। হাওয়ার ধুলাবালি উড়ছিল, মাথা গরম, চোখ জ্বালা করছে। আমার বোন এ বাড়িতে কীভাবে থাকবে? এখন ঠিকানা সে স্বেচ্ছায় নিজের জন্য বেছে নিল। বাড়ির গেট থেকে বেরিয়ে রাস্তায় পা রাখতেই হঠাৎ একটা কালো রঙের গাড়ি ঠিক আমার সামনে ব্রেক কষে থেমে গেল। আর 2 সেকেন্ড দেরি হলে আমি গাড়ির নিচে পড়ে পিষে যেতাম। এমনিতেই মাথা গরম, আমি রেগে চিৎকার করে উঠলাম, কানা নাকি? সামনে মানুষ চোখে দেখেন না? গাড়ির চারপাশে তখনই দরজা খুলে 3-4 জন ছেলে মেয়ে নেমে এলো। তারা একটু ভড়কে গেছে, আবার বিরক্ত। আপা, আপনি হঠাৎ রাস্তার মাঝখানে কেন? আপনার নিজেরও তো হুঁশ নেই, কেমন করে হাঁটেন? তার মধ্যে থেকে একটা মেয়ে বলে উঠল, ওকে চেনা চেনা লাগছে বলেই এগিয়ে এলো আমার দিকে। তারপর অবাক হয়ে বলল, আরে তুমি ওহি ভাবির বোন না? তাদের কথা শেষ হবার আগেই দরজাটা খুলে ধীরে নেমে এলো একজন লম্বা সুঠাম দেহ, ফর্সা গায়ের রং, গায়ে হালকা বিদেশি শার্ট, হাওয়ায় ওঠা চুল, গাঢ় চোখে দৃষ্টি, যেন একবার চোখে রাখলে সরানো যায় না। ছেলেটা গাড়ি থেকে নেমে আমার দিকে তাকালো। তার চোখে বিস্ময় আর কিছুটা কৌতূহল। মাথা সামান্য একপাশে কাত করে বলল, আপনি ঠিক আছেন তো? নরম একটা কণ্ঠ। ভিড়ের মধ্যে সবাই চুপসে গেল। আমি ঠোঁট চেপে বললাম, হ্যাঁ, কিন্তু যিনি গাড়ি চালাচ্ছিল তার চোখ হয়তো ঠিক নেই। ছেলেটা 1 সেকেন্ড আমার দিকে তাকালো, মনে হলো মুচকি হাসলো। তারপর ড্যাশবোর্ডে ভর দিয়ে বলল, আমার চোখ ঠিকই কাজ করছে, কিন্তু আপনার রাগটা, এটা বোধহয় চোখের থেকেও একটু বেশি কাজ করছে মিস শুভ্রা। আমি থমকে গেলাম। সে আমার নাম জানলো কিভাবে? আমি তো বলিনি। ছেলেটা ধীরে ধীরে হাঁটতে হাঁটতে আমার সামনে এসে দাঁড়ালো। ফিসফিস করে বলল, কি এখনও বুঝলেন না? আমি অবাক চোখে তাকালাম। আপনি আমার নাম জানলেন কি করে? ছেলেটা বাঁকা হাসলো। গায়ে এমন ট্যাগ লাগিয়ে ঘুরলে যে কেউ তোমার নাম জানবে। আমি আগের থেকেও দ্বিগুণ অবাক হলাম। মানে, তোমার কপালে দেখো। আমি আটকে উঠলাম। আমাকে হাস্যকর দেখাচ্ছে কিনা ভেবে ভয় পেয়ে এক ঝটকায় কপালে হাত রাখলাম। সাথে সাথে পেছনে হাসির রোল পড়ে গেল। আমার বুঝতে বাকি রইল না এরা আমাকে অপদস্থ করার প্রতিযোগিতায় নেমেছে। দাঁতে দাঁত চেপে কিছু বলতে নিতেই পিছন থেকে এগিয়ে এলো একটা সিমসাম গড়নের লম্বা চওড়া সুন্দর দেখতে ছেলে। এসেই নরম গলায় বলল,
ভাই বাচ্চা একটা মেয়ে, ওর সাথে মজা করা কি ঠিক হচ্ছে? তখনই গাড়ি থেকে নেমে ছুটে এলো আর একজন মেয়ে। আমি তাকালাম ওর দিকে, মুহূর্তেই চিনে ফেললাম তাকে। আহিল ভাইয়ার বোন, মানে আমার আপুর ননদ। আপুর বিয়ের দিন পরিচয় হয়েছিল ওর সাথে। খুব মিশুক, হাসি খুশি, ভদ্র একটা মেয়ে। আমাকে দেখেই ছুটে এলো ও, উদ্বেগ নিয়ে বলল, শুভ্রা, তুমি কখন এলে? মেয়েটা ভালো, তাই ওর সাথে রুড বিহেভ করতে চাইলাম না। নিজের রাগ সংবরণ করে বললাম, বেশ কিছুক্ষণ হলো। তুমি রাস্তায় কি করছো? এখনই তো একটা দুর্ঘটনা হয়ে যেতে পারতো। এভাবে কেউ মাঝ রাস্তায় দিয়ে হাঁটে? চলো বাসায় চলো বলে আমার হাত টেনে ধরলো। ভদ্রভাবে তার হাত থেকে আমার হাতটা ছাড়ালাম। যত সম্ভব কণ্ঠ নরম করে বললাম, তোমাদের বাসা থেকে এসেছি মেঘা, এখন আর যাব না। আম্মু কল করেছিল, এখনই বাসায় যেতে হবেও, শুনলো না। আবারও আমার হাত টেনে ধরলো, আরে চলো না, তুমি চলে গেলে ভাবি কষ্ট পাবে। তাছাড়া তোমার সাথে কত আড্ডা দেওয়া বাকি। আমি আবার আলতো হাতে ওর মুঠো থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। আমি বলে এসেছি মেঘা, আপু দেখেছে আমায়, কষ্ট পাবে না, আজ বরং আসি, অন্যদিক আড্ডা দিব তোমার সাথে বলে পিছন ফিরে হাঁটা ধরলাম। এখানে আর থাকা যাবে না, মন মেজাজ বিগড়ে আছে। কখন না আবার কাকে কত কথা শুনিয়ে দেই। হাঁটতে হাঁটতে চোখে নিজের অজান্তে জল ভরে এলো আমার। এই বাড়িকে আর বাড়ির মানুষগুলোকে সেই জলে ডুবিয়ে মারার অদম্য ইচ্ছে জেগে উঠল মনে। কিছুতেই কান্না চাপতে পারছি না। তখনই পিছন থেকে কারো কণ্ঠ শুনে পা থেমে যায়। পিছন থেকে ভরাট গলায় কেউ বলে উঠল, সাবধানে দেখে শুনে যাবেন মিস। সব ড্রাইভার তো আর আমার মতো দয়ালু না যে ঠিক সময় ব্রেক করবে। পরে দেখা যাবে গাড়ির নিচে পড়ে ইহজগৎ ত্যাগ করতে হয়েছে। আমি ফিরে তাকালাম না, দাঁতে দাঁত চেপে সহ্য করলাম। এ বাড়ির একটা মানুষকেও আমার আর সহ্য হচ্ছে না। চুপচাপ হাঁটা দিলাম সামনের দিকে। হাঁটতে হাঁটতেই পিছন থেকে হালকা শব্দে কিছু বাক্য ভেসে এলো কানে। বাচ্চা একটা মেয়ে ভাইয়া, এটা বোধহয় ঠিক হয়নি। ও কষ্ট পেয়েছে। পরক্ষণে সেই চেনা গলা বোকার মতো মাঝ রাস্তা দিয়ে হাঁটছিল কেন? যদি সময় মতো ব্রেক না নিতাম, এটা ওর পাওনা ছিল। বরং কম আর কিছু শুনতে পেলাম না আমি। অনেকক্ষণ মাথায় হাজারটা চিন্তা নিয়ে হাঁটতে হাঁটতে বাসায় পৌঁছালাম। গেট ঠেলে ভিতরে ঢুকতে মনটা আরও ভারী হয়ে উঠল। পায়ের পাতায় যেন শক্তি নেই। তবু নিজেকে টেনে হিস্ট্রে ড্রয়িং রুমে এসে ঢুকলাম। সোফার পাশে দাঁড়িয়ে ব্যাগটা নামাতে গিয়েছি, ঠিক তখনই আম্মু ছুটে এসে হাজির। চোখ মুখ দেখে মনে হলো অনেকক্ষণ ধরে আমার জন্যই অপেক্ষা করছিলেন। এসে উৎকণ্ঠিত গলায় জিজ্ঞেস করলেন, সবরি, তোর আপুর বাড়িতে কি হয়েছে রে? আমি ব্যাগটা সোফায় রাখতেই শক্ত গলায় বললাম, কি হবে, কিছু হয়নি। আম্মু বুক উসকে তাকালেন আমার দিকে। কিছু হয়নি? তাহলে ওই ফোন করে কাঁদলো কেন? আমার বুকের ভেতরটা হঠাৎই গরম হয়ে উঠল। এতক্ষণ চেপে রাখা রাগটা আর ধরে রাখতে পারলাম না। কণ্ঠ শক্ত করে বললাম, আরও কাঁদবে, তোমার মেয়ে আরও কাঁদবে। বলেছিলাম না আম্মু, ওই বড়লোক বাড়িতে বিয়ে দিও না। কিন্তু তখন তো আমার কথা কেউ শুনোনি। আমি বলতেই আম্মু থমকে গেলেন, বিস্ময়ে তাকিয়ে রইলেন আমার দিকে। কি হয়েছে বলবি তো? আমার বুকটাই হঠাৎ বার হয়ে গেল। রাগ, অপমান, ভয় সব মিলেমিশে মাথার ভেতর কেমন একটা অদ্ভুত মিশ্রণ তৈরি হলো। ধীরে ধীরে আম্মুর দিকে এগিয়ে গিয়ে আম্মুকে সোফায় বসালাম। নিজেও আম্মুর পাশে বসলাম। তারপর আস্তে করে মাথাটা তার কোলে নামিয়ে দিলাম। আম্মুর কোলে মাথা রাখা মাত্রই চোখের কোণে ভিজে উঠল। সে এটা টের পেয়ে একবার চুলের হাত বুলিয়ে দিল। শুভ্রা, কি হয়েছে মা, বলো আমাকে। আমি চোখ বন্ধ করলাম। গলার স্বর কেঁপে উঠল, আম্মু, কিছু মানুষ এত নিচু হতে পারে আমি জানতাম না। আম্মু ফের জিজ্ঞেস করলো, কি হয়েছে বলবি তো? আমি নরম কণ্ঠে বললাম,
আম্মু, আপুকে কি কিছুদিনের জন্য বাসায় আনা যায় না? হঠাৎ আপু তার নিজের বাড়ি আসবে, এতে হঠাৎ এর কি আছে? আম্মু কিছু ভেবে বলে উঠল, ওহির না কোন দেবরাজ দেশে আসার কথা এসেছে, সে আমি কি জানি? তো তোকে পাঠানো হলো কেন? ওরা দাওয়াত করেছে বলেই তো। তো ওদের বাড়িতে কি হলো না হলো তুই জানিস না? তুই তো ওখানেই ছিলি। আমি খাপ ছাড়া উত্তর দিলাম, না, জানি না। ওসব বাদ দাও তো, বলো আপুকে কি আনবে? প্লিজ আম্মু, কয়েকটা দিনের জন্য অন্তত। ভালো লাগছে না? আমার আম্মু কিছুক্ষণ ভাবলো, তারপর আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, আনা যায়। এমনিতেও তো ওদের নতুন বিয়ে, তার ওপর ওর দেবর সবে বিদেশ থেকে দেশে ফিরেছে, সকলকেই তো একবার একসাথে দাওয়াত করা প্রয়োজন। কথাটা শুনে তৎক্ষণাৎ উঠে বসলাম আমি। ব্রুকুসকে বললাম, তোমার মেয়ের বাড়ি সে আসবে? তার 14 গোষ্ঠীকে আনার তো কোনো প্রয়োজন দেখছি না আমি। আম্মু মুচকি হাসলো, ওটা ওর শ্বশুরবাড়ি পাগল। মেয়ের শ্বশুরবাড়ির লোকদের জন্য ওদের সম্মান নার্থ করতো কিছুই করতে হয়, এটা তো সামান্য দাওয়াত। আমি রাগে গজ গজ করতে করতে সোফা থেকে উঠে দাঁড়ালাম। তোমার যা খুশি করো, এসবে আমাকে একদম ডাকবে না বলে দিলাম বলেই হন হন করে ঘরে চলে এলাম। যে বাড়িতে আমার বোনটা একটা মিনিট শান্তিতে বসতে পারে না, বিশ্রাম নিতে পারে না, পদে পদে তাকে মধ্যবিত্ত হওয়ার জন্য কথা শুনতে হয়, অপমানিত হতে হয়, সেই বেয়াদবদের বাড়ি বয়ে ডেকে এনে ভালো মন্দ গিলানোর মতো তো আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। গজগজ করতে করতে ঘরে এসে বসতেই ফোনটা বেজে উঠল। ভাইয়া, আমি কল রিসিভ করলাম না, ইচ্ছেই হলো না। আসলে মনটা খুব ভার, কোনো কিছু ভালো লাগছে না। মাথাটা প্রচুর ধরেছে, মাইগ্রেনের পেশেন্ট আমি, অল্পতেই মাথা ব্যথা অন্তত কমন ব্যাপার। তবে আমার কাছে এটা অসহ্য যন্ত্রণা, এত যন্ত্রণা আল্লাহ আমার শত্রুকেও না দিক। অবশেষে লাইট অফ করে জানালার সকল পর্দা টেনে দরজা লক করে শুয়ে পড়লাম। টানা একটা ঘুম দরকার আমার, নইলে মাথা ব্যথা কমবে না। পরের দিন সকালে মাথা ব্যথাটা পুরোপুরি না কমলেও ভোরের হালকা ঠান্ডা বাতাসে একটু সতেজ লাগছিল। ভার্সিটির জন্য তাড়াহুড়ো করে রেডি হয়ে ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ড্রয়িং রুমে এলাম। অনু আর শান্ত নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। ড্রয়িং রুমে আসতেই ভেসে এলো রান্নাঘরের মশলার গন্ধ। ডাইনিং টেবিলে এসে বসতেই আম্মু এলো। এক প্রকার শক্ত কণ্ঠে বলল, বস, খাবার দিচ্ছি। কাল না খেয়ে ঘুমিয়েছিস কেন? শায়ের এসে এতক্ষণ ধরে ডাকলো, উঠলিই না। আমি কথা বললাম না, চুপ করে প্লেটটা টানলাম নিজের সামনে। আব্বুকে দেখা গেল না, বুঝলাম আগেই অফিসে চলে গেছেন। ভাইয়ার দরজাটা বন্ধ, অবশ্য ওর এই সময় ঘুম থেকে ওঠার স্বপ্নেও ভাবা যায় না। চামচ দিয়ে ভাত একটু নেড়ে চেড়ে মুখে তোলার আগেই আম্মুর গলা পেলাম। শুভ্রা আমি অন্যমনস্ক ভঙ্গিতে বললাম, বলো আম্মু। আম্মু চেয়ারটা টেনে বসলো আমার পাশেই। তার মুখে এক ধরনের ভাব, যেন রাতভর ভেবে তারপরে সিদ্ধান্ত নিয়েছে। কাল রাতে ওদের বাসায় ফোন করেছিলাম, ওহির শ্বশুরবাড়িতে। তোর আব্বুও ছিল সাথে। আমি চামচ থামিয়ে তাকালাম। তারপর আম্মু নিঃশ্বাস ফেললো। তাদের এই শুক্রবার দাওয়াত দিয়েছি। খাবার আমার গলায় আটকে গেল। দাওয়াত? সেই বাড়ির লোকদের? কি লাভ? আমি ধীর গলায় বললাম, তাহলে আসবে? সাথে সাথে আম্মুর মুখে দেখা মিলল চমৎকার হাসি, যা দেখে সহজে আন্দাজ করা যায় মেয়ের শ্বশুরবাড়ির লোকদের দাওয়াত করে যে তিনি বেজায় খুশি। অবশ্যই দাওয়াত দিয়েছি, আসবে না? আমাদের কথা কে সম্মান করার জন্য হলেও তো আসবে। আমার মনে হলো কেউ গলায় মোচড় মেরে ধরেছে। আমি নিচু স্বরে বললাম, সম্মান? এক মুহূর্ত চুপ, তারপর খুব শান্তভাবে খাবার টেনে নিলাম, কিন্তু ভিতরে আগুন জ্বলছে। আম্মু চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল। কাল থেকে একটা জিনিস উল্টো ঘুরছে এই বাড়িতে। অন্য সময় হলে আমার মায়ের ভয়ে আমি
ততষ্ট থাকি, মেপে মেপে পা ফেলি। কিন্তু কাল থেকে আমি যা খুশি বলছি, রাগ দেখাচ্ছি, অথচ আমার মা জননী খেপছেন না। একই হয়তো বলে মা, মেয়ের মনের খবর নিশ্চয়ই তিনি আন্দাজ করতে পারছেন। আমি মুখে খাবার তুললাম, কিন্তু স্বাদ লাগলো না একটুও। মাথার ভিতর শুধু একটা কথাই ঘুরছে, এই শুক্রবার সে বাড়ির লোকদের সাথে আমার মুখোমুখি হতে হবে। কিভাবে সম্ভব? এদের দেখলে আমার বুকে আগুন জ্বলে উঠবে। উল্টো পাল্টা কিছু করে বসবো না তো। গাড়ির হর্ন, রিকশার ঘন্টা, মানুষের ভিড়, সব কিছু পাশে ফেলে গেটের ভিতরে ঢুকলাম। ভার্সিটির ভেতরের পরিবেশটা আগের মতোই। গেট পেরোতেই অনু আর শান্ত হাত নেড়ে ডাকলো। পিছনে তাকাতেই দেখলাম দুই বিচ্ছু। মাথাটা একবার চেপে ধরে এগিয়ে এলাম ওদের দিকে। অনু মুখটা ফুলিয়ে চোখ কুঁচকে এমনভাবে তাকালো আমার দিকে, যেন বড় কোনো অপরাধ করে ফেলেছি আমি। আমি বুড়ো কুঁচকে তাকাতেই ওর মুখ ফুলিয়ে বলল, কোথায় থাকিস তুই? আমি সামনে এগোতে এগোতেই ডোন্ট কেয়ার ভাব নিয়ে বললাম, আমার বাড়িতে। সে আগের থেকেও বেশি মুখ ফুলিয়ে বলে উঠল, কালকে কতবার কল দিয়েছি বলতো? আমি চোখ পিটপিট করলাম, কতবার? অনু একদম নাটকীয় অভিমানে বলল, অনেকবার। তোর জন্য আমি আর শান্ত মরে গেছি টেনশনে। কল ধরিসনি কেন? আমি এসব নাটকীয় কথায় বিরক্ত হয়ে বুক কুঁচকে বললাম, মরেছিস কেন? আমি বলেছি তোদের মরতে? পাশে শান্তভাবে দাঁড়িয়ে থাকা আমার আরেক বেস্ট ফ্রেন্ড শান্ত এবার রেগে গেল। মেজাজ দেখিয়ে বলল, ওই কালকে কি কথা ছিল? বিকেলে আমাদের সাথে দেখা করার কথা ছিল না তোর? সব কিছুতেই তোর এমন হেয়ালি আমার পছন্দ না শুভ্রা। তোর প্রবলেম থাকলে আমাদের একটা কল তো করে দিতে পারতি। আমি মাথা নিচু করে নিলাম। শান্ত এত সহজে রেগে যাওয়ার মতো ছেলে নয়। খুব হাসি খুশি জোকার একটা ক্যারেক্টারও। সব কিছুতেই ওর ফাজলামো। শুনেছি শান্ত থাকা মানুষের রেগে গেলে নাকি সে রাগ ভয়ঙ্কর হয়। তাই ওকে আর রাগালাম না। এমনিতেও দোষ তো আমারই। ওদের সাথে একটা প্ল্যান ছিল কালকে। আপুর বাড়ি থেকে এসে চিন্তায় রাগে মাথা ব্যথায় এসবের দিকে খেয়ালই দেয়নি। শান্ত শক্ত গলায় আবারও বলল, ফোন কেন ধরিসনি? আমি ঠোঁট কামড়ে বললাম, টাইম পাইনি। মাথা ধরছিল আর ফোনটা সাইলেন্ট ছিল। শান্ত পাশে হাঁটতে হাঁটতে বলল, মিথ্যা। তোর ফোন সাইলেন্টে কবে থাকে? বরং তোর ফোন তো মসজিদের মাইক চিৎকার করে পুরো এলাকাবাসীকে জানিয়ে দেয় যে শুভ্রার ফোনে কল এসেছে। শান্তর কথা বলার ভঙ্গি দেখে আমি হেসে ফেললাম। অনু সরল গলায় বলল, তোকে কলে না পেয়ে বাধ্য হয়ে সায়ের ভাইকে কল করেছি। বলেনি তোকে? আমার মাথায় খেলে গেল কাল রাতের কথা। ভাইয়া কাল রাতে কল দিয়েছিল আমাকে, ইচ্ছে করে ধরিনি। শান্ত নাকের পাটা ফুলিয়ে রেগে বলল, তোর ব্যবহারে তুই বারবার বুঝিয়ে দিস আমরা তোর জীবনে কতটুকু ইম্পর্টেন্ট। আমি এবার দিলাম ওর পিঠে কিল। মেকি রাগ দেখিয়ে বললাম, কিছু বলছি না বলে লিমিট ক্রস করে চলে যাচ্ছিস। একটা থাপ্পড় দেব ফাজিলো। আর উত্তর দিল না। কপাল কুঁচকে সামনে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎই থেমে গেলাম আমি। হঠাৎই কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। কেন যেন মনে হচ্ছে কেউ গভীর দৃষ্টিতে আমাকে লক্ষ্য করছে। ধীরে ধীরে ডান দিকে চোখ তুলতেই দেখি সেই ছেলেটা। গতকালের বাড়ির সামনে রাস্তায় যে ছেলেটা আমার হয়ে কথা বলেছিল, লম্বা, সিমসাম সাদা শার্ট পরে আছে। এবার আমার ভুল হয়নি, সে সত্যি আমাকে দেখছে। আমি বুক কুঁচকে তাকিয়ে থাকতেই ও মুখে হালকা হাসি ফুটিয়ে সরাসরি আমার দিকে এগিয়ে এলো। অনু আর শান্ত দুজনেই দাঁড়িয়ে আছে বোকার মতো। ছেলেটা এগিয়ে এসে থামলো ঠিক আমাদের সামনে। তার মুখে যেন এক ধরনের উচ্ছ্বাস স্পষ্ট ফুটে উঠেছে। বোঝাই যাচ্ছে আমাকে দেখে বেজায় খুশি হয়েছে। সে নরম খুশি ভরা কণ্ঠে বলল, হ্যালো শুভ্রা রাইট? আমার কেমন অস্বস্তি হচ্ছে। আমি কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। ছেলেটা আবার হেসে বলল, চিনতে পারছো না নিশ্চয়? তারপর নিজেই বললাম, কাল দেখা হয়েছিল
মনে আছে? আমি ভ্রু নামিয়ে ঠান্ডা স্বরে বললাম, হ্যাঁ মনে আছে। অনু এলবো দিয়ে আমাকে খোঁচা দিল। কে রে এটা? ছেলেটার সাথেই খুব ভদ্রভাবে বলল শুভ্রা। মর্ম ভাইয়ের পক্ষ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি অত্যন্ত দুঃখিত। আমার ভাইয়া কাল তোমার সাথে একটু বেশি মজা করে ফেলেছে। আসলে তাকে কথা শেষ করতেই না দিয়েই বউ কুচকে অবুঝের ন্যায় প্রশ্ন করলাম, মর্মকে? ছেলেটা আলতো হাসলো। ওই যে কাল যার সাথে কথা বললে, 7 বছর পর দেশে এসেছে ভাইয়া। বিদেশি কালচারে অনেক দিন ছিল তো, তাই হয়তো এই মজাটাকে সে সামান্য মনে করেছে। বুঝতে পারিনি তুমি কষ্ট পাবে। শান্ত অবাক চোখে একবার আমার দিকে একবার ছেলেটার দিকে তাকাচ্ছে। আমি নিজেও ভ্রু কুঁচকে তাকালাম, সাথে অবাক হলাম প্রচুর। যার জন্য আপুদের বাড়িতে এত আয়োজন, এত অনুষ্ঠান, সে ছেলের সাথেই আমার রাস্তায় দেখা হয়েছে। দাঁতে দাঁত চেপে ধরে ভাবছি, মানুষ তাদের সন্তানদের ভালো করে পড়াশোনা করে মানুষের মতো মানুষ হওয়ার জন্য দেশের বাইরে পাঠায়, আর এরা নিজেদের সন্তানকে দেশের বাইরে পাঠিয়ে অসভ্য বেয়াদব বানিয়েছে। যে পরিমাণ অসভ্য হলে প্রথম দেখায় অপরিচিত একটা মেয়ের সাথে এত বাজেভাবে মজা করা যায়। আমি মুখ ঘুরিয়ে নিলাম। ছেলেটা আবার বলল, তুমি রাগ করো না প্লিজ। আমার ভাই কিন্তু এমনিতে খুব ভালো। ও আসলে বুঝতে পারেনি। আমি কথা কেটে জোরপূর্বক মুখে হেসে টেনে বললাম, থাক ভাইয়া, বুঝতে পেরেছি। আপনার সাথে দেখা হলে ভালো লাগলো। আমার ক্লাস আছে ভাইয়া, আমি কি আসতে পারি? ছেলেটি তড়িঘড়ি মাথা নাড়ল। নিশ্চয়, কেন নয়। ক্লাসে যাও, আবার দেখা হবে সুযোগ বুঝে। দ্রুত কেটে পড়লাম সেখান থেকে। অনু আর শান্ত আসছে পিছু পিছু, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্র ঠিক জানান দিচ্ছে যে সে এখনও তাকিয়ে আছে আমার দিকে। আমি আর পিছন ফিরে তাকালাম না, চলে এলাম সোজা ক্লাসরুমে। ক্লাসে গিয়েও মাথায় ঘুরতে লাগলো কালকের কথা। ক্লাসে কাল থেকেই মনোযোগ দিতে পারলাম না। স্যার নিজের মতো পড়া বোঝাচ্ছেন, আমি চেয়েও সেদিকে মনোযোগ দিতে পারছি না। ভার্সিটি থেকে ফিরে বাসায় গেট ঠেলতেই প্রথমে মনে হলো আজ বাসাটা যেন একটু অস্বাভাবিকভাবে সরব। পা টেনে ভেতরে ঢুকলাম। ড্রয়িং রুমে পা রাখা মাত্রই দেখি মা দৌড়ে ওপর এদিকে ওদিকে হাঁটাহাঁটি করছে। রান্নাঘর থেকে আবার দৌড়ে বেরোচ্ছে। আমি ভ্রু কুঁচকে বললাম, এটা কি আম্মু? বাসায় কি হচ্ছে? আম্মু যেন আমার প্রশ্ন শুনলই না। হাতে ট্রে বাটি গ্লাস নিয়ে যাচ্ছিল পরিষ্কার করার জন্য হয়তো। কিছুটা গিয়ে আবার ফিরে এলেন। আমার দিকে তাকিয়ে বললেন, তুই এলি? আমি খুব ব্যস্ত শুভ্রা, আমার হাতে হাতে একটু হেল্প করতো তো। চাচা চাচি সবাইকে আজ আসতে বলেছি। আমি সবাই ব্যাগটা ছুঁড়ে রেখে নিজেও বসে পড়লাম। শাশু কাকিমা আজ কেন? উত্তরে আম্মু এমন কিছু বলবে আমি কল্পনাও করতে পারিনি। আম্মু এমন ভঙ্গিতে খবরটা দিল যেন আসমান ভেঙে আমার মাথায় পড়ল। শুক্রবার দাওয়াত ছিল না ওহির শ্বশুর বাড়ির লোকদের, পরশু। কিন্তু তোর আব্বু আবার কল করে রিকোয়েস্ট করেছে তারা যেন কালকেই চলে আসেন। একদিন একটু সবাই আনন্দ করবে, পরদিন না হয় ওহিকে রেখে ওরা চলে যাবে। আমি চোখ বড় করে বললাম, মানে পাগল হয়েছো তোমরা? ওরা কেন এখানে আসতে যাবে? আর আব্বুকে তুমি এমন কাজ করতেই দিলে কেন আম্মু? ওরা বড়লোক মানুষ, আমাদের বাড়ি ওদের পছন্দ হবে, পরে আরও বদনাম করে যাবে। তোমার সব জিনিসে ভুল ধরবে, ছোট করে কথা বলবে, ভালো লাগবে তখন। এখনই ফোন দিয়ে না করে দাও আম্মু। ভ্রু কুঁচকে তাকিয়ে বললেন, এক থাপ্পড় দিব। ফাজিল মেয়ে। বোনের শ্বশুরবাড়ির লোকদের সম্পর্কে এসব কে বলে? আমি ভ্রু কুঁচকে নিলাম। চেনে না তো মেয়ের জামাইয়ের 14 গোষ্ঠীকে। তাই এবার মনে হলো, থাক, আম্মু এমনিতেই প্রেশার হাই, এগুলো বললে মেয়ের জন্য টেনশন করে নিজে অসুস্থ হয়ে পড়বে। আমি দীর্ঘরায় বললাম, ওরা আসতে রাজি হয়েছে। আম্মু গর্বে হাসি হাসলো। তোর আব্বু যেভাবে ওহির শ্বশুরকে চেপে ধরেছেন, রাজি না হয়ে উপায় কী ছিল? তার ওপর
ভালোই হলো, ওরা একদিন থেকে গেলে আমরাও বুঝতে পারবো ওরা কেমন মানুষ, কী স্বভাব। আমার মেয়েটা ওদের কাছে কতটুকু সুখী। আমার ওইটা তো খুব চাপা, মরে গেলেও পেটের কথা ওর ইচ্ছের বিরুদ্ধে কেউ বের করতে পারবে না। আল্লাহ এত ধৈর্য ওকে কোথা থেকে দিয়েছে কে জানে। বলতে বলতে আম্মু ইমোশনাল হয়ে গেল। আমি ঠোঁট কামড়ে বসে রইলাম, কিছু বললাম না। ভেতরে ভেতরে শুধু চাপা আগুন জ্বলছে। আম্মু আবার বলতে লাগলো, এখন তোর ভাইকে কল কর, বল তোর চাষিকে নিয়ে আসতে। তোর চাষা না হয় পরে অফিস থেকে চলে আসবে। আমি একা এত কাজ করব কি করে? বাজার করতে হবে, ঘর গুছাতে হবে, রান্না সবই তো করতে হবে। আমি চুপচাপ তাকিয়ে রইলাম আম্মুর দিকে। এত হইচই, এত আয়োজন, সব সেই বাড়ির লোকদের জন্য, যাদের জন্য আমার নিজের বোনটা ঠিকমতো নিঃশ্বাস নিতে পারে না, যাদের জন্য আমাকে গতকাল রাস্তায় দাঁড় করিয়ে অপমান করা হলো। এক মুহূর্তে গলার ভেতরটা শুকিয়ে গেল, রাগে গরম হয়ে উঠল পুরো শরীর। আম্মু রান্নাঘরের দিকে তাড়াতেই আমি সোফায় ব্যাক রেস্টে হেলান চোখ বন্ধ করলাম। চোখ বন্ধ করতে হাসি ফুটে উঠল আমার ঠোঁটে। মনে মনে ভাবতে লাগলাম, ভালোই হলো, আয় তোরা নিজেদের বড়লোক দর্প নিয়ে এসে দেখ শুভ্রা কী জিনিস, পরে যা হবে দেখা যাবে। আমি ফিক করে হেসে ফেললাম। এই হাসি কারোর শান্তি কেড়ে নেওয়ার হাসি। যা তোরা আমার বোনের সাথে করছিস তার থেকে বেশি আমি তোদের সাথে করব। গল্প আমি যে কে তোমার।